নমস্কার। একটা লম্বা বিরতির পর আবার ফিরছি বিনিয়োগ শিক্ষা চ্যানেলে। এবার একটু অন্য ফরম্যাটে। আ ভিডিও ফরম্যাট না করে একটু পডকাস্ট, অডিও বেসড পডকাস্টের মাধ্যমে যুক্ত থাকার চেষ্টা করব। আপনাদের সাথে বিভিন্ন যে স্টক মার্কেট, যে মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বা বিনিয়োগ সংক্রান্ত যে বিষয়গুলো আমরা আ আড্ডার মাধ্যমে আলোচনা করতে পারি, শিখতে পারি, যে ফরম্যাটটা বিনিয়োগ শিক্ষা চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন, যারা আগেও দেখেছেন তারা জানেন যেটা করতাম সেটাতে আবার এই একটু নতুন ফরম্যাটে ফিরে আসার চেষ্টা করছি। একটা লম্বা বিরতি নিয়েছিলাম। তো যাই হোক, এই লম্বা বিরতির মাঝখানে এমন কিছু অবশ্য বড় পরিবর্তন ঘটে যায়নি মার্কেটে। প্রায় ১ বছর আগে যে লাস্ট লাইভ ভিডিও করেছিলাম, তো লাইভ ভিডিও করার সময় যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই সময়ে ছিল আ ট্রাম্প আ সংক্রান্ত বিভিন্ন আলোচনা। ট্রাম্প ট্যারিফ বা গোটা পৃথিবী জুড়ে যে তখন সেই মুহূর্তে ভারতীয় বাজার আ যে একটা ডাউন টার্ন, মানে যখন অন্যান্য এমার্জিং মার্কেট গুলো পারফর্ম করছিল, আমাদের এখানে এফআইআই সেলিং হচ্ছিল, সেগুলো নিয়ে বিস্তারিত দিনের পর দিন আমরা আলোচনা করতাম। তো বাজার মোটামুটি আবার সেই ১ বছর পরে যদি আমরা কথা বলি ধরে নিই, তো একই জায়গাতে দাঁড়িয়ে আছে। এখন আবার নতুন বিষয় দেখা দিয়েছে, আমাদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান যুদ্ধ। আম হরমুজ প্রণালীর যে ব্লকেড আমেরিকা এবং ইরান দুতরফেই করা হচ্ছে, তার জন্য যে আমাদের আ বাজারে যে তার প্রভাব পড়ছে, সেই প্রভাবে আমরা আটকে আছি। গোটা বিশ্বের বাজারের থেকে সবচেয়ে বেশি প্রভাব বোধহয় ভারতেই পড়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি। তাছাড়াও আরেকটা যেটা আমাদের কাছে খুব মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা জানি, সেটা হচ্ছে এআই। এআই এর যে একটা র‍্যাপিড আমরা দেখতে পাচ্ছি আম ইনোভেশন এবং তার ডিপ্লয়মেন্ট ঘটছে, তার জন্য ভারতীয় বাজার একটা অ্যান্টি এআই থিম হিসেবে সবাই ট্রিট করতে শুরু করছেন। সেটাও কিন্তু একটা বড় কারণ যে ভারতীয় বাজারে যে বিদেশি বিনিয়োগ, মানে এফআইআই বিনিয়োগ সেটা বহুলাংশে কমে গেছে। কারণ এআই এর ইমপ্যাক্ট একটা শ্রেণীর যারা ইকোনমিস্ট বা বাজার বিশেষজ্ঞ তারা মনে করছেন যে এতে ভারতে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে। তো আজকে আমরা এই বিভিন্ন বিষয়গুলোর উপরেই আলোচনা করব যে এখন মার্কেটে আ শেয়ার বাজারে আমরা কোন কারণে, কি কারণে আমরা বাজারকে এরকম অবস্থায় দেখছি এবং আগামী দিনে কি আ আশার কথা আমরা আ ভাবতে পারি বা কি নেগেটিভিটি আরো তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনারা সবাই এটা বিষয়ে অবগত আছেন। শেয়ার বাজার অবশ্যই একটা সম্ভাবনার জায়গা। এই এত সম্ভাবনা, এত অনিশ্চয়তা থাকে বলেই শেয়ার বাজার নিয়ে চর্চা, শেয়ার বাজার নিয়ে বিভিন্ন গবেষণা, আলোচনা, আমরা বিভিন্ন চর্চা, এগুলো আড্ডা, এগুলোর মাধ্যমে যুক্ত হই। কারণ আমরা চাই বিষয়টাকে বুঝে ওঠার জন্য। যেটা কঠিন, যেটা দুরূহ, যেটা সহজে বোধগম্য হয় না, সেটা নিয়ে আমাদের একটা হিউম্যান নেচার, সেটাকে আরো বেশি বোঝার চেষ্টা করা। তো এই প্রসঙ্গে যেটা আমরা বলতে পারি, যে দুটো জিনিস আমি বললাম, যে ভারতীয় বাজারে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, অবশ্যই অত্যন্ত সবচেয়ে বড় নাম্বার 1 যেটা কারণ হয়ে দাঁড়াচ্ছে এখন, সেটা হচ্ছে ইরান যুদ্ধ। ইরান যুদ্ধের যে প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়ছে এবং আগামী দিনেও পড়তে পারে, এই প্রভাব থেকে যাবে কিছুটা, কাটিয়ে উঠতে যে আমাদের সময় লাগবে সেটা কিন্তু একদম অনেক ইকোনমিস্ট এবং বাজার বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং বাজার বিশেষজ্ঞ সবাই সেটা বলছেন। তার কারণ হচ্ছে, দেখুন, ১ম কথা হচ্ছে আমরা জানি আমরা তেল, জ্বালানি তেল এবং গ্যাসের জন্য মিডল ইস্টের উপর অনেকটা নির্ভরশীল। মিডল ইস্ট ছাড়াও আমরা অন্যান্য জায়গা থেকে তেল কিনে থাকি। কিন্তু এই মুহূর্তে মিডল ইস্ট ছিল সবচেয়ে একটা সেকুলার অপশন। কারণ রাশিয়ার ক্ষেত্রে আমরা জানি একটা আমেরিকার বাধ্যবাধকতার জায়গা রয়ে গেছে। আমেরিকা যদিও কিছুদিনের জন্য রাশিয়ার ক্ষেত্রে ছাড় দিয়েছে তেল কেনার, কিন্তু রাশিয়ার থেকে তেল কেনা আমরা কমাতে বাধ্য হয়েছিলাম আমেরিকার চাপে। আমেরিকা যে কারণে আমাদের ওপর যে অজুহাতে প্রচুর শুল্ক চাপিয়েছিল, সেই শুল্কের কারণে বাজারের অস্থিরতা আমরা দেখেছি। সেই ট্রাম্প ট্যারিফ, ট্রাম্পের দৈনিক বিবৃতি, সেই বিবৃতির তার জন্য যে আমরা দেখতাম যে ভারতীয় বাজারে ক্রমান্বয়ে যে এফআইআই সেলিং বা ভারতে মন্দার একটা বাজার দেখা গেছে শেয়ার বাজারে। তো সেটা কতকটা বোধহয় ভারত সরকার মানতে বাধ্য হয়েছিল যে রাশিয়ার তেল কেনা আমরা কমতেও দেখেছিলাম, পরিসংখ্যানগতভাবে আমরা যেটা দেখেছি। যদিও সরকারের তরফ থেকে কখনোই বলা হয়নি যে আমরা পুরোপুরি রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেব। কিন্তু মিডল ইস্ট ছিল কিন্তু একটা সেকুলার অপশন। সেকুলার অপশন আমি এ কারণে বলছি, মিডল ইস্টের তেল যেটা, তাতে কোনো নিষেধাজ্ঞা নেই। সেখানে কেনাকাটায় কোনো আ নিয়ন্ত্রণ
কোনো স্যাংশনের ভয় কোনো কিছুই ছিল না, কারণ মিডল ইস্টের কান্ট্রিগুলো যারা তেল গ্যাস বিক্রি করে তারা মোটামুটি বিশ্ব বাজারের যে নিয়ন্ত্রক, বিশ্ব যে আমরা বলতে পারি অর্থনীতির যে একদম গার্জিয়ান হিসেবে যে কাজ করে, আমেরিকার তারা অ্যালি। তো এটা একটা খুব ভালো অপশন, এবং আমরা আমাদের খুব কাছাকাছি থাকার কারণে গ্যাসের জন্য বিশেষত প্রচুরভাবে নির্ভরশীল ছিলাম। কিন্তু এই ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই যে ৩ মাসের সময়সীমাতে আমরা দেখতে পাচ্ছি, এই ৩ মাস ধরে আমরা গ্যাস, তেল এই বিষয়গুলোর দাম আমাদের বাজারে এসে পড়েছে। ক্রমান্বয়ে জ্বালানির দাম বাড়ছে। কমার্শিয়াল গ্যাসের নিয়ন্ত্রণ এখনো চলছে। এলপিজির সাপ্লাই অবশ্যই সরকার বজায় রাখতে পেরেছেন, কিন্তু দাম বেড়েছে। তো এই যে জ্বালানি তেলের দাম যদি বাড়ে, আমাদের মতো যে এনার্জি ইম্পোর্ট করা দেশ, এবং আমরা ১৪০ কোটিরও বেশি জনসংখ্যার দেশ, এত জনসংখ্যার জন্য জ্বালানি তেলের দাম বেড়ে গেলে অর্থনীতিতে প্রভাব পড়তে বাধ্য। তো সেই দুশ্চিন্তাটা এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে, যে এই যুদ্ধের যদি একটা ইতি খুব তাড়াতাড়ি না হয়, তাহলে হয়তো এর একটা সুদূর প্রসারী প্রভাব আমরা আমাদের আহ, আর্থিক যে বৃদ্ধি, আমাদের যে দেশের যে জিডিপি গ্রোথ, তার উপর কিন্তু একটা এসে পড়তে পারে। তাহলে অবশ্যই তার প্রভাব বাজারেও থেকে যাবে। তো বাজার এমনিতেই আমরা জানি যে সর্বোচ্চ কালীন যে নিফটি সূচকের মান আমরা দেখেছিলাম ২৬,৪০০-র কাছাকাছি, যে নিফটিকে সর্বোচ্চ দেখেছিলাম, সেখান থেকে এই আমাদের যদি আজকের ডেটে আমরা যে কথা বলছি, আহ, আমরা এই শুক্রবারের বাজার যদি দেখি, সেই নিরিখে প্রায় কাছাকাছি ৩,০০০ পয়েন্ট নিচে রয়েছে। ২৩,৫০০-র আশেপাশে বাজার ক্লোজ হয়েছে। তো এই যে একটা যথেষ্ট ৩,০০০ পয়েন্ট গ্যাপে মার্কেট এখনো রয়ে গেছে। যদি আমরা দেখি এই ২৬,৪০০ বা ২৬,৩০০-র কাছাকাছি আমরা মার্কেটকে যেতে দেখেছিলাম ২০২৪-এর সেপ্টেম্বরের সময়তে। সেই সময় থেকে আমাদের বাজার একটা কোভিডের পর থেকে একটা আমরা দেখেছিলাম না, যে অসাধারণ একটা বুল রান, তার থেকে হঠাৎ করে মার্কেটে একটা পতন লক্ষ্য করেছিলাম। প্রায় ২ বছর হতে চলল, আমরা জুনে পা দেব। আমি কথা বলছি ২৪শে সেপ্টেম্বর, মানে আমাদের ২৬শে সেপ্টেম্বর থেকে আমরা মাত্র আর কয়েক মাস দূরে। তো এই ২ বছরের কাছাকাছি প্রায় সময়েতে আমরা নিফটিকে ২৬,৪০০ পেরিয়ে যেয়ে স্টেবল ২৭,০০০ ক্রস করতে দেখলাম না। নতুন যে একটা বড় 1000 মাইল, যে একটা 1000 পয়েন্টস এর যে একটা কাউন্টার, সেটা আমরা পেরোতে দেখলাম না। ২৬,০০০ পেরিয়ে সেই ৪০০-র নিচেতে এখন তো আমরা দেখছি ২৩,৫০০ আরো নিচের দিকে দাঁড়িয়ে আছে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু পুরোপুরি আমরা দেখেছিলাম যে ইরান যুদ্ধ শুরু হওয়ার আগেও আমরা একটা মোটামুটি ২৬,০০০-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিলাম আবার, মানে অল টাইম হাই এর দিকে, কিন্তু আবার ইরান যুদ্ধ তৈরি হয়, আবার আমরা নিচের দিকে যেতে শুরু করেছি। এর সাথে আরেকটা যেটা দুশ্চিন্তার কারণ, যেটা আমি বললাম, সেটা হচ্ছে এআই। এআই এর দুশ্চিন্তাটা কিরকম হয়ে দাঁড়িয়েছে? এআই এর দুশ্চিন্তাটা হচ্ছে কি, যে আমরা দেখেছি যে আমেরিকাতে এআই গবেষণা, এআই বিষয়ক যে প্রোডাক্ট ইনোভেশন, একটা অসাধারণ উচ্চতায় পৌঁছে যাচ্ছে। একটা যে এআই সলিউশন প্রোভাইডিং যে কোম্পানি, তারা এমন এমন কিছু সলিউশন নিয়ে আসছে, যে সলিউশনগুলোর মাধ্যমে বহু প্রসেস ওরিয়েন্টেড কাজ, যেখানে একটা হিউজ নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স বা ইনফরমেশন ওয়ার্কার বা নলেজ ওয়ার্কার যারা এনগেজড হতো, তাদের দরকার ফুরিয়ে যাচ্ছে। এআই সে কাজগুলো করে ফেলতে পারছে। এই যে আমি বললাম যে ইনফরমেশন ওয়ার্কার, নলেজ ওয়ার্কার বা আইটি ওয়ার্কার, এর ম্যাক্সিমাম কিন্তু আমাদের ইন্ডিয়ার থেকে একটা কন্ট্রিবিউশন ছিল। আমরা জানি যে আমাদের আইটি সার্ভিসেস কোম্পানিগুলো, বিভিন্ন যে কেপিও, বিপিও আছে, তাদের একটা বড় বিজনেস আসে এই আমেরিকা এবং ইউরোপিয়ান বড় বড় মাল্টিন্যাশনালগুলোর কাছ থেকে। এবার যদি এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো হঠাৎ করেই নতুনভাবে তৈরি করা যে এআই সলিউশন, যেমন ক্লড আমরা দেখেছি একটা খুব সাকসেসফুল কিছু আহ, আহ, বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তারা অটোমেটিক একটা কোড সফটওয়্যার লিখে ফেলতে পারছে। বহু কাজ এআই এজেন্ট করে দিতে পারছে, যেটা হিউম্যান এই যে আইটি নলেজ ওয়ার্কাররা করতো। তো এই যে এদের যে একটা রিপ্লেসমেন্ট হবে, আমাদের ভারতের যে আহ, আমরা জানি একটা ইয়াং পপুলেশন প্রচুর, তাদের এমপ্লয়মেন্ট একটা চ্যালেঞ্জ। আইটি সেক্টর একটা হিউজ এমপ্লয়মেন্ট প্রোভাইডার ছিল, আমাদের যে ট্যালেন্টেড
আ মানে টেকনোক্র্যাট যারা ছিল তারা এখান থেকে একটা ভালো টাকা আমাদের দেশে নিয়ে আসতো। যে আমরা বলতে পারি যে আইটি কিন্তু আমাদের একটা বড় ডলার আমদানির জায়গা ছিল। তো সেই জায়গাটা যদি ইমপ্যাক্টেড হয়, লক্ষ, লক্ষ আমরা দেখতে পাচ্ছি ছাঁটাই হয়েছে অলরেডি। তো এই ছাঁটাইয়ের প্রভাব আমাদের অ অর্থনীতিতে পড়বে। কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি বিদেশ থেকে যে আমরা আইটির আমাদের ওয়ার্কাররা, আমাদের নলেজ ওয়ার্কাররা যে ডলার নিয়ে আসতো, যে ইনকাম নিয়ে আসতে পারত, তাদের যে এমপ্লয়মেন্ট তারা পাচ্ছিল, তাদের যে কন্ট্রিবিউশন ছিল আমাদের ইকোনমিতে সেটা কিন্তু হঠাৎ করে কমতে শুরু করবে। এটা একটা বড় আশঙ্কার জায়গা। যেখানে আমাদের এখানে ওয়ার্কার প্রচুর। আমরা কখনোই চাইবো না যে ওয়ার্কার মানে এই যে ইয়াং ওয়ার্কফোর্স তাদেরকে রিপ্লেস করার জন্য যদি কোনো টেকনোলজি চলে আসে, সেই টেকনোলজিটা আ এমন একটা জায়গায় চলে যাক যে এরা আচ্ছা কাজকর্ম পাবে না। এটা একটা খুব ভয়ের জায়গা তৈরি হয়েছে। কিন্তু এর পাশাপাশি আমাদেরকে এটাও ভাবতে হবে, প্রযুক্তিগত যখন বিপ্লব আসে, তখন কিছু সংখ্যক
দাম আ সেটার একটা সম্পর্ক আছে। তাহলে খারাপ সময়ে কেনা যায়। খারাপ সময়েতে আ ভালো বিনিয়োগের সুযোগ আছে লং টার্মে, সেভাবে চিন্তাভাবনা করুন। কিছু ভালো স্টক দেখবেন অনেক দাম কারেকশন হয়েছে। বেশ কিছু ভালো মিউচুয়াল ফান্ড তাদের NAV এখন অনেক নিচের দিকে রিজনেবল রেটে পাবেন। সেগুলোতে বিনিয়োগ করতে পারেন। আপনার যদি লং টার্ম অবশ্যই মনে রাখবেন শেয়ার বাজার বা যেকোনো মিউচুয়াল ফান্ড ইকুইটি বেসড ইনভেস্টমেন্ট এর জন্য একটা লং টার্ম উইন্ডো আপনার থাকা দরকার। যেটা ধরুন ৮ থেকে মিনিমাম ১০ বছর একটা ধরা হয়। সেটা মাথায় রেখে আমরা বিনিয়োগের ব্যাপারে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। তো সকলকে আবার ধন্যবাদ যারা শুনছেন বা পরে এটা শুনবেন। তাদের যদি কোনোভাবে এটা নিয়ে কিছু উপকৃত হন, বাজার সম্বন্ধে কি হচ্ছে, বাজার সম্বন্ধে এখন যে বর্তমান পরিস্থিতি কি সেটা যদি এটা বুঝতে আপনাদের সামান্যতম সাহায্য করে, তাহলে আমার এইভাবে দৈনিক আবার কথা বলতে আসার অনুপ্রেরণা পাবো আপনাদের সাথে। তো আগামী সময়েতে আবার আমি চেষ্টা করছি এরকমভাবে রেগুলার পডকাস্ট করার। এবার অডিও ফরম্যাট যেটা আমি ১ম এই বললাম, সেভাবেই করার। আপনাদের যদি কিছু বলার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে দেখবেন এই YouTube চ্যানেলের ডেসক্রিপশনে একটা ফর্ম দেওয়া আছে, Google ফর্ম। সেই Google ফর্মটা ফিল আপ করার মাধ্যমে আপনারা আপনাদের কোয়েরি পাঠাতে পারেন। যদি কোনো বিষয়ে আপনি চান যে আমি আলোচনা করি বা আপনার কোনো একটা কোয়েরি আছে, আপনার নাম সহ সেটাতে আমি আলোচনা করব। আ আমরা সেগুলোতে আরো বেশি বিশ্লেষণ করব যাতে সবাই উপকৃত হন। আপনাদের যেকোনো কোয়েরি থাকলে আপনারা অবশ্যই দেখুন একটা ডেসক্রিপশনে চ্যানেলের ডেসক্রিপশনের জায়গাতে একটা Google ফর্ম দেওয়া আছে সেটা ফিল আপ করে আপনার মতামত, আপনার কোনো বিষয়ে যদি আলোচনা করার আপনি চান যে আমি সেই বিষয়টা নিয়ে চর্চা করি, আড্ডা দিই বা আলোচনা করি তাহলে সেটা অবশ্যই করব। ধন্যবাদ আজকের মতো। আবার নতুন পডকাস্টে আমরা কথা বলব বাজারের পরিস্থিতি নিয়ে। ধন্যবাদ।